ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে দ্রুত এবং নির্ভুলভাবে যদি কোনো ছাত্র লিখতে পারে তখন সেটা তার শিক্ষার্থীদের ভাষা কৌশল আয়ত্তে আমরা উপকৃত হয়েছে বলে আমরা বুঝতে পারি। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলার প্যাডাগজির বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আমাদের হাতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা সিটেট পরীক্ষার যে বাংলা ভাষা রয়েছে তার বাংলা প্যাডাগজির তার প্র্যাকটিস সেট যেটা রয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে বেশ কয়েকটি প্যাডাগজির প্রশ্ন আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। বেশ কয়েকটি প্রশ্ন আপনারা পাবেন এবং আপনারা আমাদের সঙ্গে সঙ্গে তার কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কমেন্ট করুন এবং এই ধরনের ক্লাস পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ এখন ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে। ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে। তো একজন ছাত্র যদি ভালো হাতের লেখা লেখে তখন সেটাকে আমরা কি বলে প্রকাশ পাবো বা কখন সেটা প্রকাশ ঘটবে? ছন্দ যদি ঠিকঠাক থাকে তাহলে, অলংকার যদি ঠিকঠাক থাকে তাহলে, বর্ণ যদি ঠিকঠাক থাকে তাহলে, আর ছেদ জ্যোতি এবং বিরাম চিহ্নের যদি সঠিক ব্যবহার থাকে তখন আমরা সেটাকে ভালো হাতের লেখা বলতে পারবো বা ভালো হাতের লেখার যথাযথ প্রকাশ সেখানে ঘটবে। তো এই ১ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তবে আপনারা আমাদের আগে কমেন্ট করবেন, তার ফলে কী হবে, আপনারা কতটুকু শিখতে পেরেছেন সেটা আপনারা নিজে থেকেই অনুমান করতে পারবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে। দেখুন, ছন্দ অলংকার, ছন্দ যখন আমরা কবিতা পড়ি তখন আমরা ছন্দের ব্যাপারে আমরা দেখি, অলংকার যখন পড়ি সেটা আমরা কবিতার দিকে আমরা দেখি। কবিতার ক্ষেত্রে ছন্দ এবং অলংকারের বিশেষ ভূমিকা রয়েছে এবং ভালো হাতের লেখায় যদি কেউ ছেদ জ্যোতি বা বিরাম চিহ্নের যদি সঠিক ব্যবহার করে যদি সে লিখতে পারে তখন সেটা আমরা ভালো হাতের লেখায় তার যথাযথ প্রকাশ ঘটবে, এটা আমরা বলতে পারি। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে কোনটি? অপশন নম্বর ডি। চলুন আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নিই। সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীর কি দক্ষতা প্রকাশ পায়? একজন ছাত্র যখন সৃজনশীল রচনা করবে মানে নিজে থেকে যখন সে কিছু একটা লিখবে বা নিজে থেকে কোনো কিছু একটা বানাবে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পাবে? ১ নম্বর অপশনে বলেছে শিক্ষার্থীদের আনন্দ হয়। ২ নম্বরে বলেছে কি বলেছে? তাদের শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনার শক্তির বিকাশ ঘটবে। ৩ নম্বরে বলেছে বিষয়বস্তু গুছিয়ে লিখতে পারবে। ৪ নম্বরে বলা হচ্ছে কি হাতের লেখা পরিষ্কার হবে। তো এখানে কারেক্ট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 2 কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি বলুন তো। সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পাবে? সৃজনশীল মানে কি? ক্রিয়েটিভিটি, সে নতুন কিছু করবে। তো নতুন কিছু কোথা থেকে করবে? সে তার কল্পনা থেকে করবে, ঠিক আছে? সুতরাং এখানে ডাইরেক্ট লেখা আছে কি এখানে তাদের শিল্প মানে তারা কী ধরনের দক্ষতা প্রকাশ করতে পারছে বা তার দক্ষতায় কতটুকু সৌন্দর্যতা রয়েছে বা তার কল্পনার শক্তি কতটুকু রয়েছে সেটার বিকাশ ঘটবে। সুতরাং এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? কারেক্ট আনসার কি? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে? শিক্ষার্থীদের যে সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ আমরা কিভাবে জন্মাতে পারি? ভালো কথা বলতে পারলে শিক্ষার্থীদের অনুরাগ জন্মাবে সাহিত্য সৃষ্টির প্রতি। ভালো গান গাইতে পারলে, ভালো বক্তৃতা দিতে পারলে, আর মননশীল শিখন দক্ষতার ফলে। তো এখানে কারেক্ট আনসার কোনটি হবে? অপশন নাম্বার এ বি সি ডির মধ্যে কোয়েশ্চেন নাম্বার 3। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মাবে। সাহিত্য তখনই সে সৃষ্টি করতে পারবে যখন সে মননশীলভাবে শিখন দক্ষতা লাভ করবে তখন, ঠিক আছে? ভালো গান গাইতে পারলে হবে না, ভালো কথা বললে হবে না, ভালো বক্তৃতা দিলে হবে না, তার কারেক্ট আনসার হবে কি মননশীল শিখন দক্ষতার ফলে তার সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মাবে। লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয়? নেক্সট প্রশ্ন, লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয়? কোয়েশ্চেন নাম্বার 4 কারেক্ট আনসার কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলুন তো এবিসিডি। আপনারা এইভাবে লিখবেন কোয়েশ্চেন নাম্বার 4 এ নতুবা বি নতুবা সি নতুবা ডি। আপনাদের মত অনুযায়ী কারেক্ট আনসার কোনটি হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হবে? মানুষের হাতের লেখা পরিষ্কার হবে, মননচিত্ত শুদ্ধ হবে, শুদ্ধ মোটামুটি শুদ্ধভাবে সে লিখতে পারবে, লেখায় বানান ভুল থাকবে না। লিখনের অভ্যাস মানুষের যত বেশি হবে এখানে কি হবে?
সে যদি খুব বেশি যদি লেখার প্র্যাকটিস করে তখন তার কি হবে? শুদ্ধভাবে মোটামুটি লিখতে পারবে সেটা আমরা বলতে পারি না। কারণ কি? কারণ সে যদি খুব ভালো করে বেশি লেখে, লিখনের অভ্যাস যদি তার বেশি থাকে তখন তার কি হবে? শুদ্ধভাবে মোটামুটি লিখবে না, পুরোপুরি শুদ্ধ লিখবে। হাতের লেখা পরিষ্কার হবে। যার হাতের লেখা সে যদি গুড করে লেখে, সুন্দর হাতের লেখায় যদি লিখে, তাহলে ১ম বার লিখলেও কিন্তু তার হাতের লেখা পরিষ্কার হয়। সেখানে বারবার লিখনের অভ্যাস করার কোনো প্রয়োজন নেই। মননচিত্ত শুদ্ধ হয় সেটাও কারেক্ট অ্যান্সার হবে না। যদি বেশি করে লেখার প্র্যাকটিস করে, লেখার অভ্যাস করে তখন তার লেখায় বানান ভুল থাকবে না। বারবার একটা জিনিস যদি আপনি লেখেন এবং প্রতিবারও যদি বানান চেক করেন কোন বানান ভুল হয়েছে, সেটা রিকভারি করে যদি আবার লিখেন তখন এর পরের বার আপনি দেখবেন বানানের ভুল থাকবে না। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়? নেক্সট কোয়েশ্চন নাম্বার 5। মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়? মননের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে, গভীর মনন ও চিন্তন সহ লেখার মাধ্যমে, কিছু না লিখে শুধু চিন্তা করে। মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়? তো এটা কারেক্ট আনসার হবে, গভীর মনন থাকতে হবে, চিন্তন থাকতে হবে, তার সঙ্গে ভালো লেখাও হতে হবে। এই তিনটা মিলে আমাদের যখন একজন মানুষ হবে, এই তিনটা গুণাবলী যখন কোনো ব্যক্তির মধ্যে থাকবে তখন সেই ব্যক্তিটা প্রজ্ঞাবান হবে। ঠিক আছে ভাই? নেক্সট দেখুন, কি আয়ত্ত হলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মাবে? নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মাবে কখন? বর্ণগুলি যখন সে আয়ত্ত করতে পারবে তখন। বর্ণগুলি ঠিকমতো বলতে পারলে, বর্ণের ছাঁদ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে, বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার কোনটি হবে? আপনারা সবাই কারেক্ট আনসার কমেন্ট বক্সে বলুন এবং ক্লাসের একদম শেষে আপনারা বলে দেবেন যে কার কতটি আনসার কারেক্ট হলো। ঠিক আছে ভাই? তো এখানে কারেক্ট আনসার হবে, বর্ণের ছাঁচ এবং উচ্চারণ সম্বন্ধে যদি স্পষ্ট ধারণা থাকে তখন তাকে আমরা বলবো বর্ণজ্ঞানের ধারণা জন্মাবে। কারণ প্রত্যেকটা বর্ণের কিন্তু উচ্চারণের যে ভিত্তি বা উচ্চারণের স্টাইল কিন্তু আলাদা আলাদা। আমরা যখন বলি ক, তখন ১ নম্বরে উচ্চারণ করব। খ, খ বলে একটু স্ট্রেচ বেশি দেব। ক, খ, খ বললে উচ্চারণে যেটা স্ট্রেস আছে, উচ্চারণে যেটা চাপমাত্রা আছে সেটা আমরা একটু বেশি দিতে হবে। গ, তারপর কি ঘ। যখন গ বলবো তখন একটু কম স্ট্রেস দেব। তারপর ঘ যখন বলবো তখন একটু বেশি স্ট্রেস দিতে হবে। তো এই ধরনের ধারণা, এই উচ্চারণ সম্বন্ধে যদি স্পষ্ট ধারণা একজন শিশুর জন্মে যায় তখন আমরা বলতে পারবো যে তার কি হচ্ছে? নির্ভুল বর্ণ জ্ঞানের ধারণা জন্মেছে। ঠিক আছে ভাই? সাধারণত কয় ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিত? তো এটা কারেক্ট আনসার হবে ২ ধরনের। ইংলিশে যেরকম ২ ধরনের লেখা আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বাংলায় সেম টু সেম আমরা ২ ধরনের হাতের লেখার সঙ্গে আমরা কি আছি? পরিচিত আছি। ঠিক আছে ভাই? নেক্সট। লিখনের দ্রুততা বৃদ্ধি পায়। লিখনের দ্রুততা বৃদ্ধি পায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীরের রোগের প্রকোপ বৃদ্ধি পেলে, না উপরের সবগুলি? তো এখানে কোয়েশ্চন নাম্বার ৮ এর কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কোয়েশ্চন নাম্বার ৮ কি হতে পারে? এটা হবে কারেক্ট আনসার, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। আপনারা যারা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের কি হয়? লিখন দক্ষতার সেটা কি হবে? বৃদ্ধি পাবে। লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো, লিখনের ক্ষেত্রে যেটা স্পষ্টতা আমরা বলি, ক্লিয়ার। লেখার ক্ষেত্রে একটা স্পষ্টতা রয়েছে যে লেখাটা কিন্তু স্পষ্ট হতে হবে। তো এই যে স্পষ্টতা সেটা কি? বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান, তারপর হচ্ছে সাধু ভাষার ব্যবহার, তারপর হচ্ছে কি চলিত ভাষার ব্যবহার, তারপর হচ্ছে উপরের সবগুলি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9 কি হবে বলুন তো? বাক্যের মধ্যে প্রত্যেকটা যে আমরা আ বর্ণ লিখবো, বর্ণের প্রত্যেকটা যেটা সাইজ রয়েছে যেমন হ, ল। এই দেখুন আমি লিখলাম হল। হটা কি? ছোট, লটা আমি বড় লিখলাম। সেটা আমার স্পষ্টতা বোঝায় না। ঠিক আছে? তারপর আরেকটা আমি দিকে দিয়ে দিচ্ছি আপনাদের। যেমন ক, ল আর হচ্ছে কি ম। এবার তখন কলম লিখলাম।
সবগুলি ক এবং ল দুইটা প্রায় সেম রয়েছে, সেম দূরত্বে, এবং মটা কিন্তু অনেক বেশি দূরত্বে আমার রয়ে গেছে এবং মটা একটু বড় হয়ে গেছে। কি হতে হবে? পরস্পর বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান। প্রত্যেকটা শব্দের যেটা দূরত্ব রয়েছে, প্রত্যেকটা বর্ণের, দুঃখিত, প্রত্যেকটা বর্ণের যেটা দূরত্বটা কি হতে হবে? একদম সমান হতে হবে, এবং লেখার যেটা সাইজ রয়েছে, প্রত্যেকটা সাইজ আমার কি হতে হবে? সমান হতে হবে। তখন সেটাকে আমরা কি বলবো? স্পষ্টতা বলবো। সুতরাং অপশন নম্বর এ এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এখানে সাধু ভাষা ব্যবহার করেও আমরা লিখতে পারি, বা চলিত ভাষা ব্যবহার করেও লিখতে পারি, দুটোটাও কিন্তু শুদ্ধ। সাধু ভাষা ব্যবহার করে লিখতে পারি, চলিত ভাষা ব্যবহার করে শুনতে পারি, কিন্তু সাধু এবং চলিত মিক্সড করে আমরা লিখতে পারি না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? বাক্যের মধ্যে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান, সাধু চলিত কোনো ব্যাপার নয়। তো স্পষ্টতা বলেছে, স্পষ্টতা মানে কি? সেই প্রত্যেকটা যে আমাদের বর্ণ আছে সবগুলি একই দূরত্বে অবস্থান করতে হবে এবং একই মাপের হতে হবে। নেক্সট, লেখার জন্য শিক্ষার্থীর কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, খেলার প্রয়োজন, না আগ্রহের প্রয়োজন? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমি জানি আপনারা খুব অনায়াসে দিতে পারবেন খুব তাড়াতাড়ি। তো বলুন তো ভাই, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 10, লেখার জন্য শিক্ষার্থীদের কিসের প্রয়োজন হবে? লিখতে গেলে শিক্ষার্থীদের কিসের প্রয়োজন? খাবারের তো প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন হচ্ছে খাবারের। সে লেখা জানুক চাহে না জানুক, বা লেখার তার ইচ্ছা থাকুক চাহে না থাকুক, সে লিখতে পারুক কি না পারুক, তার খাবারের তো প্রয়োজন রয়েছে। ঘুমের প্রয়োজন, প্রত্যেকটা ব্যক্তির ঘুমের প্রয়োজন রয়েছে, তার সঙ্গে লেখার কোনো প্রয়োজন নেই, লেখার কোনো সম্পর্ক নেই। খেলার কোনো সম্পর্ক নেই, লেখার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। সুতরাং কারেক্ট আনসার কি হবে? আগ্রহ। লেখার আগ্রহ তার থাকা উচিত। সে যদি বলে যে আমি লিখবো, আমাকে লিখতে হবে, তার যদি লেখার প্রতি ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে, তখনই সে লিখতে পারবে। সুতরাং লিখনের জন্য শিক্ষার্থীর আগ্রহ থাকা একান্ত প্রয়োজন। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 11, কারেক্ট আনসার কি হবে? আমি ক্লাসের শুরুতে এই প্রশ্নের আনসার আপনাদের বলে দিচ্ছি। শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে? সবসময় এটা ওটা লিখলে, চিন্তা ভাবনা করে নির্ভুলভাবে লিখন চর্চা করলে, মাঝে মাঝে এটা ওটা লিখলে, ভাবনা ছাড়াই কোনো কিছু লিখলে, তো সৃজনশীল লেখায় তখনই সে অভ্যস্ত হবে। সৃজনশীল মানে কি? ক্রিয়েটিভিটি। হঠাৎ আপনাকে বলা হলো যে আপনি কলম সম্বন্ধে 1 পেজ লিখুন। আপনি চিন্তা ভাবনা ছেড়ে কলম, আপনার কিন্তু কোনো প্রিপারেশন নেই যে কলম থেকে আপনি কি লিখবেন। আপনি খুব তাড়াতাড়ি লিখলেন, বা আপনাকে বলা হলো যে আমাদের সহজ গুরু সম্বন্ধে আপনি লিখুন 1 পেজ। তখন আপনি কোনো কিছু ভেবে চিনতে না পেরে আপনার যা মনে হচ্ছে আপনি তা লিখে দিলেন। সেগুলো হচ্ছে কি? সৃজনশীল লেখা। তো এটা কারেক্ট অ্যান্সার হবে কি? ভাবনা ছাড়াই কোনো কিছু লেখা লিখলে সেটা সৃজনশীল লেখা হতে হয়। ঠিক আছে ভাই? তো তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 12, লিখনের একটি বৈশিষ্ট্য। আমরা কিন্তু তার আগে কিন্তু বলে দিয়েছি লিখনের বৈশিষ্ট্য। পড়তে পারা, সাহিত্য রস অনুধাবন করা, না স্পষ্টতা, না কোনোটি নয়? সাহিত্য রস আমরা কখন অনুধাবন করি? যখন কোনো একটা পাঠ আমরা পড়ি, যখন আমরা কোনো কিছুটা রিডিং করি, তখন সেখান থেকে আমরা সাহিত্য রস অনুধাবন করি। সেটা রাইটিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। পড়তে পারা, লিখতে গেলে তো ভাই যা লিখবো সেটা তো পড়তে হবে নিশ্চয়। কারণ পড়তে পারার মতো লিখতেই হবে। সুতরাং এখানে কারেক্ট আনসার কি? স্পষ্টভাবে লিখতে হবে। অর্থাৎ স্পষ্টতা, আমরা যেটা একটু আগে বলেছিলাম স্পষ্টতা। তো স্পষ্টতা ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন, ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? ভাষা ব্যবহারের কৌশল যদি আমরা আয়ত্ত করতে চাই, তাহলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? দ্রুত লিখতে পারে, শুদ্ধ লিখতে পারে, দ্রুত পড়তে পারে, না দ্রুত এবং নির্ভুলভাবে লিখতে পারে? তো কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এবং প্রতিদিন আমাদের এই চ্যানেলে আপনারা ক্লাস পাবেন আমাদের বাংলা ভাষার প্রত্যেকটি সিলেবাস আমরা এই চ্যানেলে আপনাদের জন্য কমপ্লিট করে দেবো সিটেট পরীক্ষার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। এবং আবার বলছি, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন, ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? কোয়েশ্চেন নম্বর 13, এটা কারেক্ট অ্যান্সার হবে। ভাষা ব্যবহারের কৌশল যদি তার আয়ত্ত হয়, তাহলে শিক্ষার্থীরা দ্রুত এবং নির্ভুলভাবে লিখতে পারবে। কার চিহ্নগুলি কোথায় বসে? কার মানে কি? আকার, ইকার, রস্বইকার যাকে বলি, বা আমরা বলতে পারি দীর্ঘইকার বা রস্বইকার। এখানে দেখুন, ডান পাশে, বাম পাশে, ডান ও বাম পাশে, ডান বাম উপরে ও নিচে। এখানে দেখুন আকার, আকার সেটা কোথায় বসেছে? আমাদের ডান পাশে বসেছে।
রস্বইকার সেটা কি বাম পাশে বসেছে, মানে আগে বসেছে। দীর্ঘইকার সেটা পিছনে বসবে। আবার রস্বউকার দীর্ঘকার সেটা কোথায় বসবে? আমাদের নিচে বসবে। আর যদি আমরা র্যাফ জাতীয় কিছু ব্যবহার করি তখন সেটা কি আমাদের উপরে বসবে। সুতরাং ডান, বাম, উপর এবং নিচ এই সবগুলি হবে কারেক্ট আনসার। ভাষার কথ্য রূপ কি? যে ভাষা সবসময় ব্যবহার করে, যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে, যে ভাষা বলতে কষ্ট হয়, যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক এবং ভাবের আদান প্রদানের উপযোগী। এখানে কোয়েশ্চন নাম্বার 15 অনেক ইজি কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 15 কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে। কি হবে ভাই? খুব তাড়াতাড়ি বলুন। যে ভাষা সবসময় ব্যবহার করে, আর যে ভাষা বলতে কষ্ট হয়, যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে সেটা তো হবে না, ভাষা বলতে কষ্ট হবে না, এই দুটোর মধ্যে কনফিউশন। তো এখানে দেখুন, যে ভাষা মানে ভাবের আদান প্রদান, আমরা ভাবের আদান প্রদান করার জন্য যে ভাষাটা উপযোগী এবং যে ভাষাটা তার কাছে স্বাভাবিক, সেটাই তার ক্ষেত্রে কি হবে? কথ্য ভাষা হবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ কি? আরোহী পদ্ধতি যেটা কি সেটা মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, তার কারণ কি? এটি অজানা থেকে জানা যায়, বিমূর্ত থেকে মূর্তর দিকে যায়, এটি জানা থেকে অজানায় যায়, আবার বিশেষ থেকে সাধারণের দিকে যায়। অর্থাৎ আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। এখানে দেখুন এ, বি এবং ডি এই তিনটা হচ্ছে কি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। এই তিনটা কি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। এবং জানা থেকে অজানা এটা কি আমাদের আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। আরোহী আরোহী জানা থেকে জানা থেকে অজানায় যায়, আবার মূর্তর থেকে বিমূর্তর দিকে যায়, সাধারণ থেকে বিশেষের দিকে যায় আরোহী। আর অবরোহীটা ঠিক তার বিপরীত, অজানা থেকে জানায় যাবে, বিমূর্ত থেকে মূর্ত যাবে, বিশেষ থেকে সাধারণে যাবে। তো আরোহী পদ্ধতির একটাই বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম, কি সেটা জানার থেকে অজানা যাবে। প্রথমে আমরা জানা জিনিসগুলো জানবো, জানা জিনিসগুলো থেকে বুঝাবো শিশুদের, জানা থেকে অজানায় আমরা যাব। ঠিক আছে ভাই? যেমন শিশুটা যে জিনিসটা জানে ওইটা থেকে আমরা শুরু করব, এবং যেটা জানে না ওইখানে গিয়ে আমরা তাকে ওই জিনিসটা থেকে বুঝিয়ে দেব। ঠিক আছে ভাই? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? কোয়েশ্চেন নাম্বার 17। ক্লাসে বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। তো কোয়েশ্চেন নাম্বার 17 কারেক্ট আনসার কি হবে? উদাহরণ সহ সূত্রগুলি যদি অনুধাবন করতে পারে এবং তা প্রয়োগ করতে পারে, সেটা তার ব্যাকরণের প্রধান উপযোগিতা হবে। আর মুখস্থ করা যখনই পাবেন তখন সেটা কেটে দেবেন, কারণ পেডাগজিতে মুখস্থ করা নেগেটিভ। আর পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা সেটা হচ্ছে না। আর ব্যবহারিক প্রয়োগ শিক্ষা সেটা হবে না। কারেক্ট অ্যান্সার কি? উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন করতে হবে এবং তা প্রয়োগ করতে হবে। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে? ব্যাকরণ শিক্ষা যদি ভালোভাবে হয় তখন ছাত্ররা সঠিকভাবে কি করতে পারবে? ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারবে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারবে, উপরের সবগুলোই আয়ত্ত করতে পারবে। তো এখানে দেখুন কোয়েশ্চন নাম্বার 18 কারেক্ট আনসার কি হবে? কমেন্ট করুন তাড়াতাড়ি। কোয়েশ্চন নাম্বার 18। এটা দেখুন ব্যাকরণ শিক্ষা যদি সে ভালোভাবে করতে পারে তখন সে কি করতে পারবে? জটিল নিয়মগুলো বুঝতে পারবে, সঠিক বানানও লিখতে পারবে, কারণ বানানের সঙ্গে কিন্তু ব্যাকরণের সম্পর্ক রয়েছে, উপযুক্তভাবে ভাষা ব্যবহারও করতে পারবে। সুতরাং এখানে উপরের সবগুলি আয়ত্ত হবে, এটা হবে কারেক্ট আনসার। বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ পদ্ধতি মানে কি? সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ, সূত্রগুলিকে মুখস্থ করানো, উদাহরণগুলিকে মুখস্থ করানো, সূত্র এবং উদাহরণগুলিকে মুখস্থ করানো। তো কারেক্ট অ্যান্সার কি হবে? বিশ্লেষণ পদ্ধতি। কোয়েশ্চন নাম্বার 19। 19 এর এবিসিডি কোনটা কারেক্ট অ্যান্সার হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। এখানে দেখুন একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে প্যাডাগজিতে যখনই মুখস্থ করা পাবেন সেটা কিন্তু কেটে দেবেন। তো দেখুন মুখস্থ করা রয়েছে, মুখস্থ করা রয়েছে, আবার এখানে দেখুন মুখস্থ করা, তিনটা মুখস্থ আমরা কেটে দিলাম। আলটিমেটলি আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন নাম্বার এ।
সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করতে হবে, তাই না? আবার দেখুন এখানে বিশ্লেষণ পদ্ধতির মধ্যে কিন্তু লুকিয়ে আছে যে আমাদের কি করতে হবে, বারবার বিশ্লেষণ করে তাকে বোঝাতে হবে। সুতরাং বিশ্লেষণ পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং অপশন নম্বর এ সব দিক দিয়ে কারেক্ট আনসার। তারপর দেখুন আজকের ক্লাসের একদম সর্বশেষ প্রশ্ন আমরা যেটা আলোচনা করব। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? আমরা একটু আগে আপনাদের বলে দিয়েছিলাম আরোহী এবং অবরোহী। ভাষাই ব্যাকরণকে অনুসরণ করবে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, শিশু কিশোরের পক্ষে উপযোগী, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য এবিসিডি কোনটা কারেক্ট হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে। ঠিক আছে, তো ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, এটা হবে আমাদের কারেক্ট আনসার। তো শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে, এবং আপনারা প্রত্যেকটা প্রশ্নের আনসার আমি বারবার বলবো না, প্রথমেই বলে রাখি প্রত্যেকটি প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কারেক্ট আনসার কী হবে। তাতে করে আপনাদের যথেষ্ট লাভ হবে। কিভাবে লাভ হবে? কারণ আপনারা শিওর হবেন যে কারেক্ট আনসার কোনটি। ঠিক আছে, এবং আপনাদের কনফিডেন্স লেভেল যেটা সেটা হাই হবে। বারবার আমি বলি, তো বারবার বলবো না, কমেন্ট করুন কমেন্ট করুন, শুধু একবার বলে দিলাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে আমার আগে জানিয়ে দিবেন, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবেন যে কারেক্ট আনসার কী হয়। তখন আপনাদের যেটা জানার যেটা আপনাদের কতটি কারেক্ট হয়েছে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। তারপর প্রথম প্রশ্ন দেখুন, আমাদের আজকের প্রথম প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা বিকাশ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। তো ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। আমরা যখন ভাষা প্রয়োগ করব তখন ব্যাকরণ শিক্ষাদানের ফলে আমাদের কি হবে, আমরা সেই ভাষাটা নির্ভুলভাবে প্রয়োগ করতে পারবো এবং দক্ষভাবে প্রয়োগ করতে পারবো। এখানে সূত্র, ব্যাকরণের সূত্রগুলো আমরা শিশুদেরকে শেখাই না, আবার সূত্র ভালোভাবে সূত্র বুঝিয়ে দেওয়া, সূত্র এখানে কোনো ফ্যাক্টর করছে না। আবার এখানে দেখুন সূত্রস্থ, সূত্র আমাদের এই ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে ফ্যাক্টর করে না। সুতরাং সূত্র তিনটা আমরা কেটে দিলাম। আলটিমেটলি আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? দেখুন এই প্রশ্নের আনসার আপনারা আমার আগে শেষ করে দেবেন। দেখুন বকাবকি করবেন, আমরা শিশুদেরকে বকাবকি করি না। বানান ভুল হলেই কেটে ঠিক বানান লিখবেন। আচ্ছা আপাতত থাক। বানানের কোথায় কি ভুল হচ্ছে তা বুঝিয়ে দেবেন, একেবারে এড়িয়ে যাবেন, এটা হবে না। তো দেখুন প্যাডাগজির প্রশ্নের আনসার এই ধরনের, যে প্যাডাগজির প্রশ্নের আনসার দেখার সঙ্গে সঙ্গে আমরা দুটো অপশন কিন্তু এলিমিনেট করতে পারি সঙ্গে সঙ্গে। আমরা এখানে দেখুন এ এবং ডি আমরা বলার সঙ্গে সঙ্গে আমরা এখানে এলিমিনেট করতে পারলাম। শুধুমাত্র দুইটা আমাদের থাকলো, প্রত্যেকটা প্রশ্নেই আমরা চারটার মধ্যে দুইটা আমরা এলিমিনেট করতে পারি খুব সহজে, আর বাকি দুইটার মধ্যে আমাদের কনফিউশন মানে ক্রিয়েট করে দেয়। তো বাকি দুইটা থেকে কোনটা আমাদের সবচেয়ে ভালো হবে সেটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, তারপর কারেক্ট আনসার কী হবে সেটা আমাদের করতে হয়। তো এখানে দেখুন বিতে বলেছে ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন। ঠিক আছে, শিক্ষক যদি শিক্ষার্থীরা বানান ভুল করে তাহলে তিনি ভুল বানানটাকে কেটে তিনি শুদ্ধ বানান লিখে দেবেন। ঠিক আছে, এটা কারেক্ট। কিন্তু এখানে অপশন সি বলেছে, দেখুন বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। তো এখানে দুটি থেকে বেস্ট কোনটি হবে? দেখুন শিক্ষক যদি বানান ভুল করে ঠিক বানান লেখেন এবং বানানটা কেন ঠিক হলো কেন ভুল হলো যদি তিনি না বলেন, তাহলে শিক্ষার্থীরা শিখবে না। বারবার তিনি সেই ভুলগুলা সংশোধন করতে যাবেন, বারবার শিক্ষার্থীরা ভুল করবে এবং তিনি বারবার কাটবেন, বারবার তিনি সংশোধন করে দেবেন। এক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষণটা তার কেন ভুল হলো সেটা তারা বুঝতে পারবে না। কিন্তু শিক্ষক মহাশয় একবার যদি বুঝিয়ে দেন যে বানানের তোমার এই জায়গাটাতে ভুল হয়েছে এবং এইরকম ভুল হয়েছে, তো এইরকম তুমি করতে নেই, ওটা ওরকম দিলে শুদ্ধ হবে, এরকম যদি তিনি বুঝিয়ে দেন তাহলে পরবর্তী সময়ে যখন শিশুটা বানান লিখবে তখন তার মাথায় জিনিসটা থাকবে। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে যাবে কি কারেক্ট আনসার। তারপর দেখুন ভাষার উদ্দেশ্য কি? আমরা এইমাত্র বললাম ভাষার সৌন্দর্যকে সেটা নষ্ট করে না, শিক্ষার্থী নিরুৎসাহ করি না, কেবলমাত্র শুধু থাকলে প্যাডাগজিতে নেগেটিভ হয়। তো এখানে কারেক্ট আনসার হবে সাহিত্য পাঠের পথকে সুগম করা। নেক্সট, ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি? কারেক্ট আনসার কি হবে বলুন তো আপনারা। ব্যাকরণ শিক্ষায় সূত্র পদ্ধতি বলেছে তার মানে অপশনের সূত্র থাকতে হবে। ঠিক আছে,
তো এখানে হবে সূত্রগুলি মুখস্থ করা, শুধুমাত্র সূত্র মুখস্থ করলে হবে না, সূত্রের সঙ্গে সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে কি উদাহরণটা মুখস্থ করতে হবে বা উদাহরণটা বুঝতে হবে। সুতরাং সূত্র এবং উদাহরণ মুখস্থ করানো, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি, আপনারা সবাই জানুন অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি। আগে সূত্র পরে উদাহরণ, আগে উদাহরণ পরে সূত্র, শুধু নিয়মগুলি জানানো হয়, শুধু উদাহরণগুলি জানানো হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 25 এর বলুন তো। অবরোহী পদ্ধতিতে কি করা হয়? আগে সূত্র পরে উদাহরণ দেওয়া হয়, অবরোহী। আর আরোহীতে আগে উদাহরণ পরে সূত্র, এটা হচ্ছে আরোহীর উদাহরণ, এটা হচ্ছে আরোহী, আর এটা হবে কি অবরোহী। অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের পক্ষে প্রযুক্ত নয়, কারণ কি? অবরোহী পদ্ধতিটা যারা তরুণ শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সেটা প্রযুক্ত নয়, মানে অ্যাপ্লিকেবল নয়। এটার কারণ কি? এটি বেশি বিজ্ঞান নির্ভর, এতে উদাহরণের প্রয়োগ বেশি, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে, এটি মনোবিজ্ঞান নির্ভর। তো অবরোহী পদ্ধতিটা শিশুদের স্মৃতিশক্তির উপর ভিত্তি করে, মানে আমরা আগে বলেছিলাম, আগেরটা একটু দেখি, যে আগে সূত্র দেব পরে উদাহরণ দেব। ঠিক আছে, এবার ধরুন আমরা ম্যাথমেটিক্স করছি, একটা উদাহরণ, ম্যাথমেটিক্স করছি। তো ম্যাথমেটিক্সে কিন্তু অনেকগুলা সূত্র থাকে, অনেক সূত্র। আমরা ধরে নিলাম 100টা সূত্র আছে, 100টা সূত্র। তো 100টা সূত্র প্রথমে সে শিখবে, তারপর সে অঙ্কগুলা করতে পারবে, তারপর উদাহরণ করতে পারবে, তাই না? এবার ধরে নিন একটা শিক্ষার্থীর স্মৃতিশক্তি খুব দুর্বল, সে কি করতে পারলো না, সূত্রগুলা মুখস্থ রাখতে পারলো না, বা আজকে মুখস্থ করলো 3 দিন পরে সেটা ভুলে গেল। সেই ক্ষেত্রে অবরোহী পদ্ধতিটা প্রযুক্ত নয়। সুতরাং এটা সেই জন্য এখানে বলেছে কি এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপরে নির্ভর করছে। ঠিক আছে ভাই? তারপর দেখুন আরোহী পদ্ধতি, একটু আগে যেটা বলেছিলাম আরোহী পদ্ধতি, কোয়েশ্চেন নাম্বার 27, কি হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি বলুন তো। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভাই, আপনাদের এক একটা লাইক কিন্তু আমাদের অনেক মোটিভেট করে। আপনারা যারা এখনো পর্যন্ত লাইক করেনি অবশ্যই কাইন্ডলি একটা লাইক করে দেবেন। দেখুন আরোহী পদ্ধতি, তো আরোহী পদ্ধতি কি? এখানে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর প্রথমে সূত্র বলা হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না, শুধু সূত্র আলোচিত হয়। তো আমরা একটু আগে বলেছিলাম যে আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর সূত্রে যাওয়া হয়, প্রথমে উদাহরণ পরে সূত্র। তো যেহেতু অপশনে আমাদের দিয়েছে প্রথমে উদাহরণ দেওয়া হয়, সুতরাং অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন, এই কথাটির বক্তাকে। এই ধরনের স্টেটমেন্ট রিলেটেড প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষার হলে অনেক পাবেন, সুতরাং এগুলি আপনাদের খুব ভালো করে জানতে হবে। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন, এই কথাটির বক্তাকে লেনিন, মার্কস, স্তাসতিল এবং চমস্কি। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে ভাই? তাড়াতাড়ি বলুন তো। এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা যারা জানা নেই অবশ্যই জেনে রাখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, লেনিন। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে? আমরা একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি এই প্রশ্নের কারেক্ট আনসার। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা ভাষা ব্যবহার করতে পারে সঠিকভাবে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য কবিতার রস আস্বাদন করতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। কি হবে কারেক্ট আনসার? ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা কি করতে পারে বলুন তো? ব্যাকরণ শিক্ষার ফলে, ব্যাকরণ শিক্ষাটা কেন দেওয়া হয়? ছাত্ররা যাতে ভাষাটা ভালোভাবে ব্যবহার করতে পারে। এখানে গান গাওয়ার সঙ্গে ব্যাকরণের কোনো সম্পর্ক নাই। আবৃত্তির সঙ্গে ব্যাকরণের সম্পর্ক আছে, কোথায় আছে? ছন্দর ক্ষেত্রে এবং অলংকারের ক্ষেত্রে। কিন্তু ওভারঅল যদি আমরা ডিটেলসে চিন্তা করি তখন সেটা ছন্দ এবং অলংকার, সে যদি ভাষাই ব্যবহার করতে না পারে, সে যদি পড়তেই নাই পারে, তাহলে সে ছন্দ অলংকার কিভাবে নির্ণয় করবে এবং ছন্দ অলংকার ব্যবহার করে কিভাবে পড়বে? সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ভাষা ব্যবহার করতে পারে। শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে আমরা যে সকল বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে থাকি তা হলো, মূর্তন মানে বুঝতে পারছেন, যা দিয়ে আমরা শিক্ষার্থীকে শিখাই, বা আমরা বলতে পারি যেটাকে টিএলএম, মূর্ত বস্তু। এক কথায় শেষ, মূর্তন শব্দের অর্থ মূর্ত বস্তু। শিক্ষণের জন্য মূর্ত বস্তু মানে মূর্ত এবং অমূর্ত বস্তু, বিমূর্ত বস্তু, বুঝতে পারছেন তো? মূর্ত বস্তু মানে যে জিনিসটা দেখা যায়, যেমন মোবাইল আমরা দেখতে পাচ্ছি,
কিন্তু গুগলে আমরা সব কিছু করতে পারি, কিন্তু গুগল জিনিসটা কি আসলে কি আমরা দেখতে পারি? বা গুগল কি আমরা টাচ করতে পারি? গুগল কি? আমরা শুধু সফটওয়্যার আছে গুগল, সেটা হচ্ছে বিমূর্ত, সেটা আমরা দেখতে পাই না। কিন্তু আমরা জানি এবং বুঝি। কিন্তু মোবাইল ফোনটা কি সেটা আমরা টাচও করতে পারি, ধরতেও পারি এবং দেখতেও পারি। সুতরাং এটা হচ্ছে কি আমাদের টিএলএম বা মূর্ত বস্তু। তো এই মূর্ত বস্তুর শিক্ষকের পেশাগত গুণাবলী, আচ্ছা টিএলএম পেশাগত গুণাবলী হবে কি? সেটা বানানে নির্ভুলতা হয় কি? না। হাতের লেখা হবে কি? না। তো টিএলএম মানে কি? টিএলএম মানে হচ্ছে কি? শিক্ষামূলক প্রদীপন। ঠিক আছে ভাই? শ্রবণ ভিত্তিক উপকরণের উদাহরণ হলো শ্রবণ ভিত্তিক, অর্থাৎ কিসের মাধ্যমে শিক্ষার্থীরা শুনতে পাবে? কিসের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র শুনতে পায়? অভিনয়ে তারা কি করতে পারে? শুনতেও পায়, দেখতেও পায়। আবার অভিনয়ে কিন্তু সে নাও শুনতে পারে। কারণ কি? যদি অভিনয়টা বাকরুদ্ধ হয়। বাকরুদ্ধ মানে যদি সে শুধু অভিনয় করে যায় কিন্তু সে যদি কোনো কিছু বলে না, সেটাও কিন্তু এক ধরনের অভিনয়। সুতরাং সেখানে শুধু দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে না। টেলিভিশন হচ্ছে কি? দৃশ্য শ্রাব্য। দৃশ্য শ্রাব্য মানে সে দেখতেও পাচ্ছে এবং শুনতেও পাচ্ছে। শিক্ষকের চার্টের বিবরণ দেওয়া। চার্ট দেখতে পাচ্ছে, ঠিক আছে? এখানে শোনার কোনো ভালাই নেই। শুধুমাত্র রেডিওর মাধ্যমে আমরা কি করতে পাই? রেডিওতে আমরা শুনতে পাই। সুতরাং শ্রবণভিত্তিক উপকরণের এই ক্ষেত্রে উদাহরণ আমাদের কি হয়ে গেল ভাই? রেডিও। এর পরবর্তী প্রশ্ন দেখুন তো কারেক্ট আনসার কি হয় বলুন তো আপনারা? সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো, সক্রিয়তা ভিত্তিক মানে অ্যাক্টিভ। এখানে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে। শিক্ষার্থীরা কোথায় অ্যাক্টিভ থাকবে? অভিনয়ে থাকবে, নৃত্যতে থাকবে, রেডিওর সাহায্যে থাকবে, না ট্যাপ রেকর্ডারে থাকবে? দেখুন ট্যাপ রেকর্ডার এবং রেডিও, এখানে কিন্তু শিক্ষার্থী অ্যাক্টিভ নয়। ট্যাপ রেকর্ডার ট্যাপ চালু করে দেবেন, ট্যাপে যা বলবে শিক্ষার্থী শুনবে। এখানে শিক্ষার্থীরা কিন্তু অ্যাক্টিভ নয়। রেডিও, রেডিও আপনি যা চাবি দিবেন, রেডিও চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে রেডিও স্টেশনে যা চলছে তা বাজবে। শিক্ষার্থীরা সেখানে সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারবে না। আগে বলেছিলাম যে ২ টা অপশন আমরা কেটে দেব, বাকি ২ টার মধ্যে কিন্তু সমস্যা থাকে। এবার অভিনয় হবে না নৃত্য হবে? তা নৃত্যও কিন্তু অভিনয়ের একটা অংশ। বুঝতে পারছেন কিনা না? নৃত্য হচ্ছে অভিনয়ের একটা অংশ। সুতরাং অভিনয় আমরা নৃত্য করি, কিসের মাধ্যমে করি? অভিনয়ের মাধ্যমে কিন্তু আমরা নৃত্য করি, তাই না? নৃত্য করতে কিন্তু একটা অভিনয়ের প্রয়োজন। আর অভিনয়ের দ্বারা আমরা অভিনয়ের মাধ্যমে আমরা নৃত্যটাও অভিনয় দিয়ে করতে পারি। আবার কোনো নাটকও অভিনয় দিয়ে করতে পারি। বা একটা কবিতা আবৃত্তি যখন পড়ব তখন হাত পা নাড়াচাড়া করে সেটাও অভিনয় করে আমরা একটা কবিতা আবৃত্তি করতে পারি। সুতরাং আল্টিমেটলি অভিনয় হচ্ছে এখানে দাদা। অভিনয় হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং অভিনয় ইজ দ্য রাইট আনসার। তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন। তথ্যভিত্তিক ইনফরমেটিভ যদি আমরা কোনো কিছু পড়াতে চাই তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে? মডেলের প্রয়োজন, ব্ল্যাকবোর্ডের প্রয়োজন, একটা চার্টের প্রয়োজন, না মানচিত্রের প্রয়োজন? শিশুদেরকে আমরা ইনফরমেশন দেব। তাড়াতাড়ি কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন, ইনফরমেশন কোনো কিছু দিতে সময় আমাদের কি পড়াতে হবে? মানে কোন জিনিসটা এখানে প্রয়োজন হবে বলুন তো? ইনফরমেশন আমরা একটা চার্টে পাই। মডেলও পাই না, ব্ল্যাকবোর্ডেও পাই না, মানচিত্রও পাই না, আমরা চার্টে পাই। চার্টের মধ্যে মানচিত্রতে তথ্য পাই কিন্তু সেটা লিমিটেড। কিন্তু চার্টের মধ্যে আনলিমিটেড। যে ধরনের চার্ট আনবেন সেই ধরনের আপনি তথ্য পাবেন, তাই না? তো এখানে কারেক্ট আনসার হবে কি? চার্ট। শিক্ষামূলক উপকরণগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? শিক্ষামূলক যে টিএলএম আছে, টিএলএম গুলাকে কয় ভাগে ভাগ করা যায়? সেটা হবে ৫ ভাগে। কি, কি ভাগ আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব। তারপরে দেখুন এগুলির মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য উপকরণের মধ্যে পড়ে? আমরা একটু আগে বলেছিলাম দৃশ্য শ্রাব্য মানে যেটা দেখতেও পারে এবং শুনতেও পারে। এগুলির মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য? দেখতেও পায়, শুনতেও পায়, সেটা কারেক্ট আনসার কি হবে? সেটা হবে কি? টেলিভিশন। তো তার পরবর্তী প্রশ্ন দেখুন, কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে? কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় যেটা আয়ত্ত করে সেটাকে সাহায্য করে শিক্ষার্থীদের? এখানে বলেছে কোন উপকরণ। তো কারেক্ট আনসার এখানে কি হবে? শ্রাব্য, দৃশ্য শ্রাব্য, দৃশ্যযোগ্য, না পাঠযোগ্য? তো এখানে কারেক্ট আনসার হবে কি? পাঠযোগ্য উপকরণ। কারেক্ট আনসার কি?
পাঠযোগ্য উপকরণ। শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন। শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক কি ব্যবহার করেন? শিক্ষণীয় যেটা বিষয় রয়েছে সেটাকে মুক্ত বা খোলাভাবে ব্যবহার করার জন্য বা মুক্ত করার জন্য, একদম ইজি করার জন্য আমরা শিক্ষক কি ব্যবহার করতে পারেন? শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারেন, প্রশ্ন উত্তর ব্যবহার করতে পারেন, না ব্ল্যাকবোর্ড, না চক ডাস্টার। কারেক্ট অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 38। আমরা শিক্ষণীয় বিষয় যেকোনো জিনিসকে শেখাতে গেলে খুব সহজভাবে যদি আমরা শেখাতে চাই শিশুদেরকে, তখন আমাদের টিএলএম ব্যবহার করতে হয়। আর টিএলএম মানে হচ্ছে শিক্ষা উপকরণ। ঠিক আছে? পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে? শিক্ষার্থীদের, শিক্ষকদের, না শিক্ষক শিক্ষার্থী উভয়ের, না সব মানুষের? এখানে কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উভয়ের কিন্তু এখানে পাঠ্যপুস্তক কাজে লাগে। তারপর দেখুন, ফেনেল বোর্ড ব্যবহারের পাঠদানের সময় ব্যবহার করার কারণ কি? আমরা পাঠদানের সময় অনেক সময় ফেনেল বোর্ড ব্যবহার করে থাকি। এটার কারণ কি? বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট ফ্ল্যানেল বোর্ডে টাঙ্গালে সহজে শিক্ষার্থীদের তা দেখানো যায় এবং বোঝানো যায়। ব্ল্যাকবোর্ড না থাকায় এই বোর্ড ব্যবহার করা হয়। ফ্ল্যানেল বোর্ড অন্যতম শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করা যায়। তো এখানে সবচেয়ে দেখুন, ব্ল্যাকবোর্ড না থাকার জন্য এই বোর্ড ব্যবহার করা যায়, সেটা হচ্ছে না, কোনোটি নয়, এখানে হবে না। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নম্বর এ। বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট যদি ফ্ল্যানেল বোর্ডে আমরা টাঙ্গাই, তাহলে শিক্ষার্থীদের সহজে সেটা আমরা দেখাতে পারি এবং বোঝাতে পারি। ব্ল্যাকবোর্ড থাকলেও কিন্তু ফ্ল্যানেল বোর্ড টাঙ্গানো যায়। ঠিক আছে? শিক্ষণ উপকরণ হিসাবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন। কাদের জন্য আমরা মডেল ব্যবহার করি? দৃষ্টিহীনদের জন্য, সকলের জন্য, দৃষ্টিযুক্ত শিশুদের জন্য, বিশেষ চাহিদাযুক্ত শিশুর জন্য। তো মডেলটা আসলে কি এবং মডেলটা কাদের জন্য ব্যবহার করা হয়? মডেল হচ্ছে এক ধরনের উপকরণ যেটা দৃষ্টিহীন, যারা চোখে দেখতে পায় না, তাদের জন্য আমরা এই উপকরণটা ব্যবহার করে থাকি। নেক্সট, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষের কেমন জায়গায় রাখতে হবে? সেটা তো আপনারা সবাই জানেন ভাই। সেটা কি বলার দরকার আছে নাকি? আমার তো মনে হয় সেটা বলার দরকার নেই। তো শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষের দেওয়ালে টাঙ্গিয়ে রাখবেন, যাতে সকলে দেখতে পায় এমন জায়গায় রাখবেন। এক কোণে টাঙ্গিয়ে রাখবেন, কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে এমন জায়গায় আমরা রাখবো যেখানে সকলে সেটা দেখতে পায়। তারপর দেখো, দর্শন ভিত্তিক উপকরণ হলো ম্যাপ, টেলিভিশন, রেডিও, না সিনেমা? দর্শন ভিত্তিক আমরা দেখতে পাবো। এখানে দেখুন সমস্যা রয়েছে, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝবেন। এটা আপনারা পট করে কিন্তু টেলিভিশন বা সিনেমা আনসার দেবেন না। এটা কারেক্ট আনসার হবে ম্যাপ। ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। টেলিভিশন হচ্ছে কি দেখতেও পাই, শুনতেও পাই। সিনেমাও কি দেখতে পাই, শুনতে পাই। রেডিওতে শুধুমাত্র শুনতে পাই, কিন্তু ম্যাপের মাধ্যমে আমরা কিছু শুনতে পাই। ম্যাপ কি আমাদের কিছু বলে? না। শুধুমাত্র ম্যাপ আমরা দেখি। সুতরাং দর্শন ভিত্তিক উপকরণ এখানে হবে কি? ম্যাপ। আচ্ছা, পুস্তক কি? পুস্তক কি? মানব জাতির চিন্তাধারার বিবরণ, বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ, বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ, কোনো জাতির চিন্তাধারার বিবরণ। এই ক্ষেত্রে পুস্তক কি? পুস্তক হচ্ছে কি মানব জাতির চিন্তাধারার বিবরণ। ঠিক আছে ভাই? তো আপকামিং সিটেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে চলেছে সেগুলি আমি ডিটেলস আলোচনা করছি, এবং এই সবগুলা ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। টেনশনের কোনো ব্যাপার নেই। এবং আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্যাডাগজির একটি গাইড বুক আপনার জন্য প্রোভাইড করা হয়েছে, এবং বেঙ্গলি গ্রামারের আরেকটি গাইড বুক, এবং প্রিভিয়াস ইয়ার সবগুলো কোয়েশ্চেন পেপারের একটা গাইড বুক আমরা আপনার জন্য প্রস্তুত করেছি। যদি প্রয়োজন হয় ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখান থেকে আপনারা পারচেজ করে নিতে পারবেন খুব স্বল্প দামে। তো দেখুন, শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হলো বিমূর্ত শিক্ষামূলক প্রদীপন মানে টিএলএম। টিএলএম এর গুরুত্ব কি? এবার আমরা দেখব ইম্পর্টেন্স অফ টিএলএম। ইম্পর্টেন্স অফ টিএলএম বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করে, বিষয়বস্তু তুলে ধরে, বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহ করা, শিক্ষকদের দক্ষতা প্রকাশ পায়। তো টিএলএম এর মাধ্যমে এই যে আমি বললাম মোবাইল বা একটা হাতি কি? হাতি
তো যখন আমরা হাতি নিয়ে একটা ক্লাস করব, ধরে নিন আমরা হাতি নিয়ে একটা ক্লাস করলাম শিশুদের, হাতিটা তাকে বুঝাবো, ছোট শিশু, সে ধরে নিন ক্লাস 1-এ পড়ছে, সে কিন্তু হাতির সম্বন্ধে তো ধারণা নেই, হাতি কি সে সেটা বুঝতে পারছে না। তো আমরা যখন তাকে হাতিটা যদি তাকে বুঝাই, তাহলে হাতি কি সে কী করে বুঝবে? হাতি সে বুঝবে না। তাহলে সেই আমরা কি হাতিকে, একটা বড় হাতিকে কি ধরে আমরা ক্লাসরুমে আনতে পারবো যে এটা হচ্ছে একটা হাতি? বড় হাতিকে আমরা ধরে ক্লাসরুমে আনতে পারবো না। হাতির একটা চিত্র যদি আমরা অঙ্কন করে যদি তার সামনে যদি রেখে দিই কাগজে, বা ধরে নিন মাটি দিয়ে একটা হাতি বানালাম যে এটা হচ্ছে একটা হাতি, তখন সে হাতির সম্পর্কে বুঝতে পারবে। মানে সে বিমূর্ত ধারণা, হাতিটা তার কাছে বিমূর্ত ছিল, হাতিটাকে বুঝতে পারলো না। আমরা সেটাকে সেই টিএলএম এর মাধ্যমে, হাতির একটা ছবির মাধ্যমে বা একটা মাটির ছোট হাতির মাধ্যমে আমরা তাকে জিনিসটাকে, হাতিটাকে বুঝালাম, মূর্তভাবে বুঝালাম। সুতরাং বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করে, এটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ টিএলএম। কত প্রকারের বাক্যের ছাঁচ আয়ত্ত করতে হয়? বাক্যের যেটা প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা কত প্রকার হয় এটা আপনারা জেনে রাখবেন, 250 থেকে 300। আচ্ছা, লিখন কি? দেখুন লিখন, কোয়েশ্চেন নম্বর 47 হচ্ছে লিখন কি? অচেতন চিন্তন প্রক্রিয়া, অর্ধ সচেতন চিন্তন প্রক্রিয়া, সচেতন চিন্তন প্রক্রিয়া, না কোনোটি নয়? তো লিখন কি? আমরা যখন লিখবো তখন লেখার সময় আমাদেরকে কি কোন ধরনের চিন্তন করতে হয়? তো এটা কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন 47, এটা হবে লিখতে সময় আমাদের কিন্তু চিন্তা করতে হয়, ঠিক না? খুব ভালো করে চিন্তা করতে কি লিখবো। সুতরাং সচেতন চিন্তন প্রক্রিয়া। অনুচ্ছেদ রচনার দ্বারা কি হয়? এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসে ভাই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এখানে প্রশ্ন এসেছিল এখান থেকে। তো অনুচ্ছেদ রচনার দ্বারা পঠন দক্ষতার বিকাশ ঘটে, কথন দক্ষতার বিকাশ ঘটে, লিখন দক্ষতার বিকাশ ঘটে, আবার হচ্ছে শ্রবণ দক্ষতার বিকাশ ঘটে। তো অনুচ্ছেদ রচনা যখন করবো, অনুচ্ছেদ রচনা মানে কি? অনুচ্ছেদ লিখা, তার মানে কি এখানে লিখন দক্ষতার বিকাশ ঘটছে। কি হলো ভাই, আপনারা কারেক্ট আনসার কমেন্ট করছেন না কি ব্যাপার? এবার কোয়েশ্চন 49 কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হবে? মাতৃভাষা পঠন পাঠনের একটি ভূমিকা হলো প্রকাশধর্মিতা, চলমানতা, গতিশীলতা, না স্থবিরতা? তো মাতৃভাষা পঠন পাঠনের, কোথায় গেল ভাই? মাতৃভাষা পঠন পাঠনের ভূমিকাটা কি? এটা হচ্ছে কি একটা প্রকাশধর্মিতা। লিখন দক্ষতা বৃদ্ধির উপায় কি? আমরা শিশুদেরকে লিখন দক্ষতা কিভাবে বৃদ্ধি করতে পারি? গল্প বলা, কবিতা পাঠ করা, গল্প লেখা, না নাটক শোনা? লিখন দক্ষতা বৃদ্ধির উপায় কি? এখানে কারেক্ট আনসার কি হবে? গল্প লেখা ইজ দ্য রাইট আনসার। গল্প লেখার মাধ্যমে আমরা কি করতে পারি? তাদের লিখন দক্ষতাকে বৃদ্ধি করতে পারি। কোন গুণের জন্য লিখন দক্ষতার প্রয়োজন? লিখন দক্ষতার জন্য কোন গুণের প্রয়োজন? গ্রহণধর্মিতা, প্রকাশধর্মিতা, গ্রহণ এবং প্রকাশধর্মিতা, না কোনোটি নয়? দেখুন, এই ক্ষেত্রে একটু কনসেপ্ট নিয়ে আলোচনা না করলে হবে না। LSRW, শ্রবণ কথন পঠন লিখন, এর মধ্যে আমাদের শ্রবণ এবং অর্থাৎ লিসেনিং এবং রিডিং হচ্ছে কি আমাদের রিসিপটিভ স্কিল। রিসিপটিভ মানে কি? গ্রহণধর্মিতা, রিসিভ করা। আর এস এবং ডাব্লিউ মানে স্পিকিং এবং রাইটিং হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ মানে কি? প্রকাশধর্মিতা। ঠিক আছে, এটা হচ্ছে কি রিসেপটিভ মানে গ্রহণ করা, আর প্রোডাক্টিভ মানে কি? প্রকাশ। এখানে লিখন বলেছে, তো লিখন হচ্ছে পি ফর প্রোডাক্টিভ, আবার প্রি ফর প্রকাশধর্মিতা। তো এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার বি হচ্ছে কি প্রকাশধর্মিতা। মাইকেল ওয়েস্টের মতে রিডিং কি? মাইকেল ওয়েস্ট একজন ব্যক্তি, ওনার মতে রিডিং কি? ইনি বলেছিলেন প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স, এটাই হচ্ছে কি রিডিং। মাইকেল ওয়েস্ট পঠনের কয়টি ধাপের কথা বলেছিলেন? মাইকেল ওয়েস্ট পঠনের কয়টা ধাপের কথা বলেছিলেন? 3টা, 4টা, 5টা, 6টা? কারো জানা আছে নাকি? জানা থাকলে বলুন তো তাড়াতাড়ি। এটা 5টা, ঠিক আছে ভাই, 5টি ধাপের কথা বলেছিলেন। কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং শরীরের অবসাদ ঘটে? আমরা কি ধরনের পাঠ করলে, পাঠ মানে এখানে রিডিং এর কথা বলা হয়েছে, রিডিং, তো কোন ধরনের রিডিং করলে আমাদের অনেক পরিশ্রম হবে এবং শরীরের ক্ষতি হয়? নীরব পাঠ, সরব পাঠ, চর্বণা পাঠ, না সমবেত পাঠ?
আমরা সবাই জানি আমরা যদি জুড়ে জুড়ে পড়ি, চিৎকার করে পড়ি, তখন আমাদের অনেক পরিশ্রম হবে এবং শরীরের ক্ষতি হয়। সুতরাং এখানে সরব পাঠ ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ লাউড রিডিং। কোন পাঠে রস আস্বাদনই বড় কথা? কোন ধরনের পাঠে আমরা রস আস্বাদন করতে পারি? নীরব পাঠ, সরব পাঠ, সাধনা পাঠ এবং সমবেত পাঠ। তো কোয়েশ্চন বা 55 কারেক্ট আনসার কি হবে? দেখুন একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি প্রশ্ন ডিসকাস করবো না। আজকে টোটাল আমরা 40টি প্রশ্ন ডিসকাস করতে চলেছি। তো এখানে দেখুন রস আস্বাদন। তো রস আস্বাদন, এখানে রস আস্বাদন থেকেই আমরা বলতে পারি কি ধরনের পাঠ? সাধনা পাঠ। সাধারণ পাঠই আমরা কি করতে পারি? রস আস্বাদন করতে পারি। কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? নামতা যে শিশুদের মুখস্থ করে, নামতা মানে বুঝতে পারছেন তো, টেবল। যেমন টেবল অফ টু আমরা যখন শিখাই, তখন 2 1 যা 2, 2 2 যা 4, 2 3 যা 6, 2 4 যা 8, এইভাবে যে শিখাই, এটা হচ্ছে নামতা। তো এটা আমরা কোন পাঠে শিশুদেরকে আমরা মুখস্থ করাই? সাধনা পাঠ, ধারণা পাঠ, চর্বনা পাঠ না সমবেত পাঠ? এটা হবে সমবেত পাঠ। সবাই মিলে আমরা, যেমন শিক্ষক মশাই একবার বললেন, তারপর সব ছাত্ররা একবার বলবো, বা ছাত্ররা, একটা ছাত্র একবার বলবে, তারপর বাকি সব ছাত্ররা আরেকবার বলবে। তো সুতরাং সেটা হচ্ছে কি সমবেত পাঠ, সবাই মিলে একসঙ্গে সেটা নামতাটা মুখস্থ করানো হয়। মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হবে? ওয়াও! আমরা যে মুখের কথার দ্বারা ব্যবহারিক যেটা আমাদের প্রয়োজনটা মেটানোর জন্য আমাদেরকে কত পরিমাণ শব্দ আমাদের শিখতে হয়? ২,৫০০ থেকে ৩,০০০। দেখুন অপশন নাম্বার ডি, ২,৫০০ থেকে ৩,০০০ শব্দ আমাদেরকে শিখতে হবে যদি আমাদের ব্যবহারিক প্রয়োজন মেটাতে চাই। সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি? সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য হচ্ছে ৩টি। ৩টি কি, কি? আমরা ডিসকাস করব, আমাদের ক্লাসে সবসময় পাবেন আপডেট। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করেছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বোঝা যায়? শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বুঝতে পারবো? নীরব পাঠ, সরব পাঠ, সমবেত পাঠ এবং ধারণা পাঠ। এটা কারেক্ট আনসার হবে। সঠিক উচ্চারণ, যখন প্রনাউন্সিয়েশন বুঝবো, যখন আস্তে একদম সাইলেন্টলি যখন মনে মনে পড়বে, তখন কি পড়ছে কি না আমরা কি বুঝতে পারবো না? উচ্চারণ ঠিকঠাক করছে কিনা না আমরা বুঝতে পারবো না। সুতরাং সে যদি লাউডলি পড়ে, জুড়ে জুড়ে পড়ে, তখন সে কি পড়ছে, তার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা না সেটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কি? এখানে দেখুন আগে বলেছিলাম সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি? ৩টি। এবার দেখুন ৩টি কি, কি? সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য স্পষ্টতা হতে হবে, দ্রুততা হতে হবে এবং সমরূপতা হতে হবে। লেখাটা স্পষ্ট হতে হবে, লেখার মধ্যে একটা স্পিডনেস থাকতে হবে, তারপর সমরূপতা, লেখার যে সাইজগুলা সবগুলো সমান হতে হবে। সুতরাং উপরের সবগুলি এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে ভাই? সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য হলো, এখানে স্পষ্টতা, দ্রুততা, সমরূপতা না সবগুলি? এখানে কারেক্ট আনসার কি হবে? দেখুন সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কি? এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এক্সাম হলে কিন্তু অনেকবার দেখতে পাই। ঠিক আছে ভাই? সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য, তো সুন্দর হাতের লেখা হতে গেলে লেখাটা স্পষ্ট হতে হবে, লেখার দ্রুততা থাকতে হবে, তারপর লেখার সমরূপতা মানে লেখার যে সাইজ বা অক্ষরের যে সাইজগুলো আছে সেগুলো সবগুলো সমান হতে হবে, লেখাগুলো স্পষ্ট হতে হবে, লেখাগুলো মোটামুটি একটু স্পিডে লিখতে হবে। সুতরাং উপরের সবগুলো ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন ভাষা শিখনের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করে? কি হবে কারেক্ট আনসার? আপনারা কমেন্ট করুন তো ভাই। ভাষা শিখনের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করে? 3টি, 4টি, 5টি না 2টি? এক্ষেত্রে কারেক্ট আনসার হবে 4টি। কি কি 4টি আমরা পরবর্তীতে বলবো। যথাযথ উচ্চারণ মানে কি? তো যথাযথ উচ্চারণ মানে কি বলুন তো? মোটামুটি উচ্চারণ করা, ভেবেচিন্তে উচ্চারণ করা, বর্ণটির সঠিক উচ্চারণ করা না প্রচলিত রীতিতে উচ্চারণ করা? কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 62, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। যথাযথ উচ্চারণ মানে কি? আমরা যে উচ্চারণ বলে থাকি তার যথাযথ উচ্চারণ মানে কি? তো মোটামুটি উচ্চারণ করা, ভেবেচিন্তে উচ্চারণ করা, বর্ণটির সঠিক উচ্চারণ করা না প্রচলিত রীতিতে উচ্চারণ করা? বহুত বড়িয়া ভাই, আপনারা যারা অপশন নম্বর ডি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। কারেক্ট আনসার ভাই আপনাদের, প্রচলিত রীতিতে উচ্চারণ করা। কিসের মাধ্যমে ভাষার ধ্বনিতময় রূপ প্রকাশ পায়? কিসের মাধ্যমে ভাষার ধ্বনিতময় রূপ প্রকাশ পায়?
শোনাও বলা, শোনাও বুঝা, বুঝাও দেখা, দেখাও শোনা। ভাষার ধ্বনিতম রূপ ধ্বনি। ধ্বনি কখন হবে? ধ্বনি, একটা ধ্বনি কখন প্রকাশ হবে? যখন আমি কিছু একটা বলবো, তখন না আমার মুখ থেকে ধ্বনিটা বের হবে। আমি যা বলছি সেটাকে ধ্বনি আকারে প্রকাশ, যেমন যা বলবো সেটাই তো একটা ধ্বনি। ধ্বনি মানে সাউন্ড, ঠিক আছে? তো আমি কিছু বলবো সেটাই না সাউন্ড। তো যেখানে বলবো, তো বলবো শোনা এবং বলা রয়েছে, এখানে বলা নেই, এখানে বলা নয়, এখানে বলা নয়, তার মানে বলা হচ্ছে না। তো এখানে এখানে একটি মাত্র অপশন শোনা এবং বলা রয়েছে, সুতরাং এটাই হবে কি কারেক্ট আনসার। কেউ যদি ধ্বনি ব্যবহার করে তখনই না আমি শুনতে পাবো, সুতরাং শোনাও কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট। কয়টি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে? কয়টি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে? 2টা, 3টে, 4টি না 5টি? কারেক্ট অ্যান্সার কোনটি হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে 4টি। কয়টি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 4টি। উপযুক্ত বক্তা কাকে বলে? বহুত বড়িয়া কোয়েশ্চন হয়, বক্তা কাকে বলে? এখানে দেখুন, যে বক্তৃতা দেয় সেই তো বক্তা। তো প্রশ্ন আসছে উপযুক্ত বক্তা কাকে বলে? যে শুধু বলে যায়, যে সুন্দরভাবে বলতে পারে, যে যুক্তি তর্ক দিতে পারে, যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে। কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশ্চন নাম্বার 65 এর? আপনারা একটু ভেবে চিন্তে বলুন তো। যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে সেই হচ্ছে প্রকৃত বক্তা। ঠিক আছে ভাই? তো আপনারা কারেক্ট আনসার কতটি হয় সবার লাস্টে কিন্তু আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। এবার দেখুন উপযুক্ত শ্রোতা। উপযুক্ত শ্রোতা কাকে বলে? কি প্রশ্ন ভাই, দেখতে পাচ্ছেন? যে শুধু শুনে, যে শুধু শুনে কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করে না, যে শুনে এবং প্রতিক্রিয়া প্রকাশ করে, যে শুনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 66 এর কারেক্ট আনসার কোনটি হবে? এটারও কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। যে শুনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয়টা কি করতে পারে, উপলব্ধি করতে পারে, সেই হচ্ছে কি আমাদের উপযুক্ত শ্রোতা। একটা শুনবো এবং কি শুনবো, বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারবে এবং যথার্থভাবে যা শুনলাম সেটা যদি আমি কাউকে বলতে পারি, সেটাই হচ্ছে আমার শোনা। আমি শুনলাম তারপর মনে থাকলো না, কি শুনলাম কিছু বুঝলাম না, তাহলে কিছু হলো না। যা শুনবো সেটাকে আমাকে বুঝতে হবে। নেক্সট, বক্তার শ্রোতার মানসিক যোগসূত্র স্থাপন কথাটির অর্থ কি? বক্তার শ্রোতার মানসিক যোগসূত্র স্থাপন, এই যে কথা, এই কথাটির অর্থ কি? একজন বলেছে ও একজন শুধু শুনছে, একজন বলেছে এবং অন্যজন মন দিয়ে শুনছে, একজন যুক্তি সহকারে বলছে, অন্যজন আনমনা হয়ে শুনছে, বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করেছে। কোয়েশ্চন নাম্বার 67 কি হবে কারেক্ট আনসার? বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করুন। এবং আমাদের কাছে অনেকগুলা পিডিএফ রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে আপনারা সবগুলি পিডিএফ পেয়ে যাবেন। সেগুলো সবগুলো হচ্ছে পেইড ভার্সন, কিছু কিছু পেমেন্ট করলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর ফ্রি পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি আপনাদের। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনাদের জন্য এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা এখানে জয়েন হতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা এখন থেকে মক টেস্ট শুরু করেছি, কিছু কিছু মক টেস্ট হয়। পরবর্তীতে আমরা স্পেশাল মক টেস্ট আপনাদের জন্য একটা কোর্স আমরা লঞ্চ করব। তো দেখুন এখানে কারেক্ট আনসার হবে বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করেছে। ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হয়েছে? ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হয়েছে? মোটামুটিভাবে লিখে যাওয়া, ঠিক বানানে লিখে যাওয়া, সঠিক বানান ও যতিক চিহ্ন প্রয়োগ করে লিখে যাওয়া, বুঝাবার মতো করে লিখে যাওয়া। কি হবে কারেক্ট আনসার? ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হয়েছে? কারেক্ট আনসার কোনটি হবে? এটার ঠিক ঠিক লেখা অর্থে সঠিক বানান হতে হবে এবং যতিচিহ্ন প্রয়োগ করে যদি লেখা হয় তো সেটাকে আমরা বলবো ঠিক ঠিক লেখা হয়েছে। মানুষকে কথা বলতে হয় কেন? ইন্টারেস্টিং কোয়েশ্চন ভাই, মানুষকে কথা বলতে হয় কেন? বড়িয়া কোয়েশ্চন। কথা বলার জন্য বলতে হয়, প্রয়োজনের তাগিদে বলতে হয়, ভাবের আদান প্রদান করার জন্য বলতে হয়,
না কথা না বলে থাকতে পারে না, তাই মানুষকে কথা বলতে হয়? बढ़िया क्वेश्चन भाई। क्वेश्चन नंबर 69 কি হবে কারেক্ট आंसर? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো ভাই, কি হতে পারে কারেক্ট आंसर। দেখুন আপনারা যদি কমেন্ট করুন তখন আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু হাই হবে, বারবার বলছি। আপনারাও শিওর হবেন যে ইয়েস আমি পেরেছি বলে আপনি নিজেকে নিজে থ্যাংক ইউ দিতে পারবেন। তো দেখুন মানুষকে কথা বলতে হয় কেন? ভাবের আদান প্রদান করার জন্য মানুষকে কথা বলতে হয়। নেক্সট, সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ কি? আমরা বলি না সব বর্ণগুলোকে ঠিকঠাক ভাবে লিখবে, তো সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ কি? সংশ্লিষ্ট বর্ণটিকে শুধু লেখা, বর্ণটিকে স্পষ্ট করে লেখা, বর্ণটিকে বাধ্য করে লেখা, মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা। কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 70। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ হচ্ছে মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা। নেক্সট, আচ্ছা মাত্রা চিহ্নটি কোথায় বসে? এবারে প্রশ্ন হচ্ছে মাত্রা চিহ্নটি কোথায় বসে? বর্ণের ডান পাশে, বাম পাশে, বর্ণের উপরে না বর্ণের নিচে? এটা আপনারা সবাই জানেন। যেমন আমি যদি মনে করুন আমি এখানে এই কটা লিখলাম, এই হচ্ছে তার মাত্রা, এই খ লিখলাম, এই হচ্ছে তার অর্ধমাত্রা। সুতরাং মাত্রাটা কোথায় ব্যবহৃত হচ্ছে? মাত্রাটা উপরে ব্যবহার হয়, তাই না? সুতরাং এখানে বর্ণের উপরে ইজ দ্য রাইট আনসার। এই প্রশ্ন আর বলতে হবে না। সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রিয়ের প্রয়োজন? আমাদের শুনতে গেলে কি লাগে? কান লাগে। কেন দেখব? দেখতে গেলে কি লাগে? দেখতে গেলে আমাদের চোখ লাগে। থাক। এবার দেখুন পরবর্তী প্রশ্ন, ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় কি? কোয়েশ্চন নাম্বার 74। ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় কি? কোয়েশ্চন নাম্বার 74। ভাষা ব্যবহারের নৈপুণ্যের পরিচয় হচ্ছে অর্থযুক্ত বাক্য বলা। কেউ যদি অর্থযুক্ত বাক্য বলে তো সেটা তার কি হচ্ছে? ভাষার ব্যবহারের দিক দিয়ে সে ব্যবহার করতে পারছে। ভাষাটা সে যদি কেউ বাক্য সুন্দরভাবে বলতে পারে তখন আমরা বুঝবো যে তার ভাষার ব্যবহারে তার নৈপুণ্যতা রয়েছে। নেক্সট, শিক্ষার প্রাথমিক শর্ত কি? বড়িয়া কোয়েশ্চন। কোয়েশ্চন বাসে আজকে সবগুলো প্রশ্নই বড়িয়া লাগছে ভাই। আপনাদের কেমন লাগছে বলুন তো ভাই? 75। শিক্ষার প্রাথমিক শর্ত কি? ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন, শোনার দক্ষতা অর্জন, বলার দক্ষতা অর্জন, বলা ও শোনার দক্ষতা অর্জন। তো শিক্ষার প্রাথমিক শর্ত হচ্ছে ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন ইজ দ্য রাইট আনসার। ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন হতে হবে, এটা হচ্ছে কি শিক্ষার প্রাথমিক শর্ত। শিশু ভাষা শেখার করকম পর্যায়ে কথা বলা হয়েছে? শিশু ভাষা শেখার কয়টি পর্যায়ে কথা বলা হয়েছে? 3 প্রকার, 4 প্রকার, 8 প্রকার না 10 প্রকার? এটা হচ্ছে 10 প্রকার। শিশুর আনন্দময় ভাষা শিখন পর্ব শুরু হয়। শিশুর আনন্দময় ভাষা শিখন, শিশুরা ভাষা শিখে আনন্দ সহকারে ভাষা শিখে কবে থেকে? 1 বছর বয়স থেকে, 3-4 বয়স থেকে, 3-4 বছর থেকে, না 5-6 বছর থেকে, না 6-7 বছর বয়স থেকে? কোয়েশ্চন নাম্বার 77 এর কারেক্ট আনসার কি হবে বলুন তো ভাই? 1 বছর বয়সে শিশুরা অনেক ছোট থাকে, কোনো কিছু বুঝতেই পারে না। 3-4 বছরে তারা ভাষা শিখতে খুব মজা পায় এবং তার আনন্দ সহকারে ভাষা শিখে আপনি যা বলবেন সেটা সে আপনার সঙ্গে সঙ্গে রিপিট করবে। সে রিপিট করবে কেন? তার মজা লাগে তাই সে রিপিট করবে। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? শিশুরা কোন ধ্বনিটা আগে আয়ত্ত করে? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বর ও ব্যঞ্জন ধ্বনি না কোনোটাই নয়? শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়? এটা হচ্ছে প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 78। সবের আগে স্বরধ্বনি। সবের আগে কি উচ্চারণ করে? তার স্বরধ্বনি। ভাষা ও বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কয়টি কৌশল চিহ্নিত করেছিলেন? ভাষা ও বিজ্ঞানীগণ অর্থাৎ ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তকরণ, তো আয়ত্তকরণ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমরা কনসেপ্টের ক্লাসে দিয়েছি, যদি জানা না থাকলে অবশ্যই দেখে নেবেন আমাদের কনসেপ্টের ক্লাস। তো এখানে তিনি কয়েকটি কৌশল বলেছিলেন? এখানে তিনি বলেছিলেন 3টা কৌশল। 3টি কৌশল কি কি আমরা সেই ক্লাসে বলে দিয়েছি। কত বছর বয়সে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? মোটামুটি শিশুর একটা প্রচুর শব্দ তারা আয়ত্ত করে নেয় কয় বছর বয়সে? কারেক্ট আনসার 5 বছর বয়সের মধ্যে তারা প্রচুর শব্দ আয়ত্ত করতে সক্ষম হয়।
এবার দেখুন 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়। 1.5 বছর শিশু যখন বয়স হয় তখন তারা কিভাবে কথা বলতে চায়? 3টা শব্দযুক্ত, 1 শব্দযুক্ত, 2 শব্দের না 4 শব্দের? তো কি হবে কারেক্ট আনসার বলুন তো ভাই? 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়? কোয়েশ্চন নাম্বার 81, এটা কারেক্ট আনসার হবে 2 শব্দ বিশিষ্ট। ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো, ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান কি? ঘরবাড়ি, খেলার মাঠ, পরিবেশ না চাষের জমি? দেখুন ভাষা আয়ত্তকরণ, শিশুরা অটোমেটিক্যালি ভাষা শেখে, ঘর বাড়ি থেকেও তারা শিখে, ঘর থেকে শিখে, খেলার মাঠ থেকেও শিখে, তার বাবা যদি চাষের জমিতে নিয়ে যায় সেখান থেকেও শিখে। কিন্তু সবগুলা কার অংশ? সবগুলাই কিসের অংশ? সবগুলাই এসে কোথায় জমা হচ্ছে? পরিবেশে জমা হচ্ছে। সবগুলোই পরিবেশের এক একটি অংশ। সুতরাং যেহেতু পরিবেশ অপশন আছে, সুতরাং ঘর বাড়িও পরিবেশের মধ্যে পড়ছে, খেলার মাঠও একটা পরিবেশ শিশুর ক্ষেত্রে, চাষের জমিও একটা পরিবেশ। সুতরাং কারেক্ট আনসার এখানে কি? এখানে গুরুদেবকে, গুরুদেব সবচেয়ে মহান, ডনকে, ডন হচ্ছে পরিবেশ, এখানে পরিবেশ হচ্ছে ডন, আর এই হচ্ছে ডনের, ডনের যে পার্টনারগুলো রয়েছে, চেলা চামুন্ডাগুলো, এইগুলো হচ্ছে ঘরবাড়ি, খেলার মাঠ, চাষের জমি। এই প্রশ্ন দেখুন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এবার দেখতে পেয়েছি, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটি কে বলেছিলেন? আপনারা অনেকে জানেন ভাই এই প্রশ্নের কারেক্ট আনসার। তো কি হয় এই প্রশ্নের কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি বলুন তো, কে পারবেন? খুব তাড়াতাড়ি বলুন, কার জানা রয়েছে তাড়াতাড়ি বলুন। 83, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। তো আমাদের ইউটিউব চ্যানেলেই আমরা প্রতিদিন আপনাদের জন্য বাংলা ভাষার ক্লাস নিয়ে আসছি। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা প্রতিদিন 2টি বা 3টি করে ক্লাস আপনার জন্য কন্ডাক্ট করার চেষ্টা করব। সুতরাং আপনারা ভালো থাকবেন এবং সবগুলা ক্লাস দেখবেন, তাহলে একটা ভালো নম্বর অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবং প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখে না থাকেন, অতি শিগগিরই আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এবং ইম্পর্টেন্ট যেগুলো সবগুলো জেনে নিতে পারবেন। তো আমাদের এখানে আপনারা ফ্রি পিডিএফও পাবেন, টেলিগ্রাম গ্রুপে রয়েছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক পিডিএফ দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে অনেক পিডিএফ রয়েছে, আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি নম চমস্কি। শিশুদের কলধ্বনি মানে ব্যাবলিং কখন শুরু হয়? শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? 84, তো এটা কারেক্ট আনসার হবে 6 মাস বয়সে। 6 মাস বয়সে শিশুর কি হয়? ব্যাবলিং বা কলধ্বনি শুরু হয়। এখানে দেখুন কুইং, কুইং একটা হচ্ছে কি ব্যাবলিং, এটা কিন্তু কনফিউশন হবেন না আপনারা, এটা হচ্ছে কি ব্যাবলিং, এটা হচ্ছে কি কুইং। ঠিক আছে, ব্যাবলিং এবং কুইং। তো কুইংটা শুরু হয়, কুইংটা শুরু হয় 6 সপ্তাহে, এটা হচ্ছে উইক। কুইংটা শুরু হচ্ছে 6 সপ্তাহে, আর ব্যাবলিংটা হচ্ছে 6 মাসে। ডিফারেন্সটা হচ্ছে কি সপ্তাহ এবং মাস। এখানে যদি 6 মাস লিখে দিই তখন সেটা ব্যাবলিং হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। যদি আমরা 6 মাস লিখে দিই তখন সেটা ব্যাবলিং, আর যদি 6 সপ্তাহ লিখি তখন সেটা হয়ে যাবে কি কুইং। একটুকু কনফিউশন হবেন না আপনারা। নেক্সট, এলইডির সম্পূর্ণ নাম কি? এলইডি 86 প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার। তো এটা কারেক্ট আনসার লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস। তো কারেক্ট আনসার কী হবে আপনারা সবাই জানেন। তো দেখুন এটা কারেক্ট আনসার কী হচ্ছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট আনসার। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? ভাষা শিখনের ক্ষেত্রে, ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে, ব্যাকরণের নিয়ম শেখানোর দিকে, না কোনোটি নয়? কোয়েশ্চন নাম্বার 87 এর কারেক্ট আনসার কী হবে? বাংলা ভাষা শেখার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? কারেক্ট আনসার ভাষা আয়ত্তীকরণের দিকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ যেহেতু শিশুরা যখন বেশি করে আয়ত্তীকরণ করতে পারবে, আয়ত্তীকরণ ন্যাচারাল প্রসেস, যত বেশি আয়ত্ত করতে পারবে তত তার জ্ঞান বৃদ্ধি পাবে, তাদেরকে শেখাতে কম লাগবে। ভাষা শিখনে যদি বেশি আমরা গুরুত্ব দেই তাহলে কিন্তু তার ব্রেনটা ততটুকু সাকসেস হবে না। ভাষার আয়ত্তীকরণ হলো
একটি সচেতন প্রক্রিয়া, একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, একটা অচেতন প্রক্রিয়া, না একটা স্বাভাবিক প্রক্রিয়া? কোয়েশ্চেন নাম্বার 88। কি হবে ভাই? ভাষার আয়ত্তীকরণ হলো। তো দেখুন, ভাষার আয়ত্তীকরণ হচ্ছে একটা নরমাল প্রসেস, একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে। তো ভাষার আয়ত্তীকরণের কনসেপ্ট ক্লাসটা আপনারা দেখবেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের বারবার। এখান থেকে আপনারা 2 মার্ক পরীক্ষা অবশ্যই পাবেন। ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায়, ভাষার আয়ত্তীকরণের যে উপাদান রয়েছে, উপাদান কি কি? শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, উচ্চারণ সামর্থ্য অর্জন, শব্দ ভাণ্ডারের বিকাশ, না সবগুলি? কারেক্ট আনসার কি হবে এখানে আপনারা বলুন তো? ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে কি বোঝায়? শিক্ষার্থীর ভাষার উপলব্ধি বোঝাবে, উচ্চারণের দেখুন, শিক্ষার্থীর ভাষার উপলব্ধি তো বোঝাবে। আর শিক্ষার্থীরা ভাষাটা কতটুকু উপলব্ধি করতে পারছে কিনা না সেটা আমরা বুঝবো। সেটা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছে কিনা না সেটাও বুঝবো। তার ফলে তার যেহেতু উচ্চারণ করতে পারবে, শব্দ একটা যখন উচ্চারণ করবে শিখবে, তখন তার শব্দ ভাণ্ডারের বিকাশ হবে। সুতরাং সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখুন এবারে শেষ প্রশ্ন। শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, শব্দার্থ, না সবগুলি? কোয়েশ্চন নাম্বার 90। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি কি কি? শিশুর ভাষার যে আয়ত্তীকরণ হয়, আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, না শব্দার্থ, না সবগুলি? কারেক্ট আনসার কি? অবশ্যই কারেক্ট আনসার কি হবে? সবগুলি হবে। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব থাকতে হবে আয়ত্তীকরণের ক্ষেত্রে, শব্দভাণ্ডার থাকতে হবে, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ থাকতে হবে। ঠিক আছে ভাই? তো পরবর্তী ক্লাসে আবার আমরা কথা বলবো। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাস আপনার জন্য খুব শিগগিরই নিয়ে আসছি। ধন্যবাদ।